বড় খবর যেগুলো সেগুলো একদম প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি। এই ভারত আর পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা কিন্তু দিন দিন খুব ধীরে হলেও সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং সম্ভাবনা আরও পোক্ত হচ্ছে। খুব পরিষ্কার এই জায়গাটা আপনাদেরকে বলবো এই মুহূর্তে যে ইউএনওর কাছে পাকিস্তানের তরফে পরিষ্কার জানানো হয়েছে যে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করবে, কিন্তু পাশাপাশি এটাও জানাচ্ছেন ইউএনওতে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিনিধি আসিফ ইফতিকার আহমেদ যে বিশেষ ইন্টেলিজেন্স মাধ্যমে তারা জানতে পারছেন ভারত যে কোনো সময় পাকিস্তানের ওপর আক্রমণ করতে পারে। এটা পাকিস্তানের একজন রিপ্রেজেন্টেটিভ তিনি ইউএনওতে দাঁড়িয়ে এই কথা বলছেন যে পাকিস্তানি ইন্টেলিজেন্স বলছে ভারত যে কোনো সময় পাকিস্তানে আক্রমণ চালাতে পারে, তার প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায়। পিওকোতে ক্রমাগত গুলিবর্ষণের আওয়াজ পাচ্ছে বিভিন্ন মিডিয়া, যারা স্পট কভারেজ করছেন তারা বেশ দূর থেকে আওয়াজ পাচ্ছেন গুলিগোলার, কারণ 22 তারিখের পর থেকেই কিন্তু পিওকেতে উত্তেজনা বেড়েছে, গুলিগোলা চলছে। লেটেস্ট আপডেট যেটা শুধুমাত্র অস্ত্র বা যুদ্ধের মাধ্যমে নয়, আপনারা জানেন যে কূটনৈতিকভাবে বেশ কিছু সিদ্ধান্ত বিদেশ মন্ত্রক থেকে নেওয়া হয়েছে। আর এবার আরেকটি সিদ্ধান্ত যেটা সামনে আসছে যে পাকিস্তানের থেকে আমদানিকৃত পণ্য অর্থাৎ চামড়া, কাগজ, এই সমস্ত বা বেশ কিছু র মেটেরিয়ালস সেগুলো পুরোপুরিভাবে ডিরেক্ট এবং ইনডিরেক্ট সেটাকে প্রোহিবিট করা হলো, বন্ধ করা হলো, আটকে দেওয়া হলো। অর্থাৎ ভারত আর আগামী দিনে পাকিস্তানের থেকে কোনো জিনিস আমদানি করবে না, এটা একটা বড় খবর। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি? অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই সন্ত্রাসীরা যেটা স্পেশাল ইনপুট জানাচ্ছে, দুটো আজকে খবর এসছে সামনে। এক, আমরা প্রথম জানতে পারলাম যে দক্ষিণ কাশ্মীরেই অর্থাৎ পেহেলগাঁও চত্বরেই আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে পেহেলগাঁও হামলার 6 জঙ্গি। আবার দুপুরের কিছু পরে আমাদের কাছে খবর আসছিল যে চেন্নাই বিমানবন্দর ব্যবহার করে, এবং তার বিজ্ঞপ্তিও জারি করেছে শ্রীলঙ্কা থেকে, শ্রীলঙ্কার তরফ থেকে সে বিজ্ঞপ্তি আমরা দেখাতে পারছি এখন স্ক্রিনে, যে এরা নাকি পালিয়ে যেতে পারে শ্রীলঙ্কাকে ব্যবহার করে বাইরের কোনো দেশে, কারণ এই জঙ্গিরা বুঝতে পারছে যে কাশ্মীর বা ওই সমস্ত এলাকা তাদের জন্য নিরাপদ নয়। আবার একটা ইনপুট বলছে না দক্ষিণ কাশ্মীরে রয়েছে প্রায় 1-1.5 মাসের খাবার রসদ, এটা মজুত রয়েছে জঙ্গিদের, কারণ এই যে পেহেলগাঁও হামলা এটা পুরোপুরিভাবে পূর্ব পরিকল্পিত ছিল, দ্যাট ওয়াজ এ প্ল্যান্ড অ্যাটাক। সেই কারণের জন্যই এসকেপ না করতে পারলে, যদি পিওকে পেরিয়ে না যেতে পারে, তাহলে কোন কোন জায়গায় কি কিভাবে থাকতে হবে, কি কি খাবার মজুত রাখতে হবে সেটাও নাকি আছে জঙ্গিদের। তবে পুরো চারপাশ থেকে ঘেরা রয়েছে। এনআইও কয়েকদিন আগে এই রিপোর্ট দিয়েছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকের আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব, কিন্তু এটাও আপনারা জানেন যে একাধিক জায়গায় শুধুমাত্র ভারতের সামরিক বিমান ঘাঁটিগুলো নয়, উত্তরপ্রদেশে আমরা সাহারানপুরে কালকে দেখছিলাম যে গঙ্গা এক্সপ্রেসওয়ে, তার ওপরে ভারতীয় বিমান বাহিনীর বিমান নামা এবং ওঠা, রাত্রিকালীন বিমান অবতরণ এবং উড্ডয়ন, তার একটা প্র্যাকটিস কিন্তু হয়েছে। অর্থাৎ এমার্জেন্সি বেসিসে যদি কোনো হাইওয়েতে বিমানকে ল্যান্ড করাতে হয়, যুদ্ধ বিমানগুলো, এবং তুলতে হয়, সেই ছবি কিন্তু এখন আমরা দেখাচ্ছি স্ক্রিনে। শাহজাহানপুর উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়ের উপরে, শাহজাহানপুর গঙ্গা এক্সপ্রেসওয়ের ওপরে বিমান নামা ওঠার মহড়া। এবং তার থেকেও আজকে যেটা এখন এই মুহূর্তের আরেকটি খবর, সেটা হচ্ছে ওমর আবদুল্লার সঙ্গে আজ দিল্লিতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ওমর আবদুল্লার সঙ্গে আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর বৈঠক। অর্থাৎ সমস্ত পরিস্থিতি একটার সঙ্গে আরেকটা যদি সাজানো যায়, রাখা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে ভারত হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে না, বরঞ্চ চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিচ্ছে, এবং এই ভাবনা চিন্তাটা অনেক কনস্ট্রাকটিভ, অন্ততপক্ষে আমার মতো মিডিয়া পার্সনদের কাছে মনে হচ্ছে। যারা এক্সপার্টিস রয়েছেন তারা আজকে ব্যাখ্যা করবেন, এবং তারা আজকে প্যানেলে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করে দেবো যারা আজকের আমাদের সঙ্গে রয়েছেন এখন এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত ভেটারেন এয়ার কমান্ড্যান্ট রঞ্জন মুখোপাধ্যায়। আমি রঞ্জনবাবুকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আমি পরিচয় করে দিচ্ছি আপনার সঙ্গে, কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাতীয় কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। আমি সুস্মিতা দেবকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। একবার দেখাবো রঞ্জনবাবু আমাদের সঙ্গে রয়েছেন, বিশেষ সেবা পদক প্রাপ্ত ভেটারেন এয়ার কমান্ড্যান্ট রঞ্জন মুখোপাধ্যায়, স্বাগত আপনাকে। বুড়োশিব দাশগুপ্ত অর্থনীতি বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত জানাবো আপনাকে। আমাদের সঙ্গে আজকে বাংলাদেশ থেকে এক প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশ থেকে মোহাম্মদ
আনোয়ার হোসেন আর কিছুক্ষণের মধ্যে আসবেন। আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমি একেবারে প্রথমেই রঞ্জন মুখোপাধ্যায়ের কাছে যাব। যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, ঠিক যেখানটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমি যদি ক্রোনোলজিক্যাল দেখি তাহলে প্রথম হচ্ছে বিদেশ মন্ত্রক থেকে বেশ কিছু কূটনৈতিক সিদ্ধান্ত, এরপর প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ছুট দেওয়া, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক, এর সঙ্গে সর্বদল বৈঠক, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলার একটা জায়গা তৈরি হয়েছিল। এই যে সমস্ত যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, এটা যদি আমি দেখি তাহলে আমরা এখন এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা আমাদের জানা প্রয়োজন। এবং পরবর্তীকালে যুদ্ধের যে পরিস্থিতির কথা বলা হচ্ছে, সেই যুদ্ধ পরিস্থিতি কোন জায়গায় যাবে। আমি চলে যাব রঞ্জনবাবুর সঙ্গে, আমি যোগাযোগ কিছুক্ষণের মধ্যে করতে পারবো। আমি চলে যাব বুড়োশিব দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, অর্থনীতি বিশেষজ্ঞ। আপনার কাছে আমার এটাই প্রশ্ন যে আমদানিকৃত পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপানো হলো, এর ফলে আমি যদি ইনডিরেক্ট ওয়েতে দেখি তাহলে পাকিস্তানের ওপর অর্থনৈতিক চাপ কতটা বাড়বে? হ্যাঁ, এই ব্যাপারে আমার একটাই বক্তব্য যে আমাদের এটা দেখতে হবে যে এমনিতেই পাকিস্তানের অর্থনীতি খুব চাপে আছে, তাদের অর্থনৈতিক অবস্থাটা নড়বড়ে, এবং এই যে ঘটনাটা ঘটতে চলেছে তাতে একটা জায়গায় আমরা যাব, বা ভারতের একটা অ্যাডভান্টেজ যে এই যে জল বন্ধ করে দেওয়ার একটা প্ল্যান হয়েছে, সেটা একটা বড় ধাক্কা। কারণ পাকিস্তান বেশিরভাগটাই হচ্ছে এগ্রিকালচারাল কান্ট্রি, এবং তার জিডিপি যেটা, তার প্রায় 35% প্রায় এগ্রিকালচার বেস থেকেই আসে, এবং সেখানে যদি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যে জল বন্ধ হয়ে যায় তাহলে সেটা আরেকটা বড় ধাক্কা। তার সঙ্গে সঙ্গে আমরা যদি একটু হিসেব করি, পাকিস্তানের সঙ্গে যে ভারতের যে ব্যবসা চুক্তি যেগুলো হয়, সেটা অলরেডি 2018-19 পর থেকেই প্রায় $2 বিলিয়ন আমাদের ব্যবসা পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে বছরে হতো, এবং সেইটা কমে প্রায় 1 বিলিয়নে এসে নেমেছে, মানে অর্ধেক 50% নেমে গেছে। এবং এটা যদি বন্ধ হয়ে যায়, এখন জিরো হয়ে যায়, তাহলে পাকিস্তানের এমনিতেই যে নড়বড়ে যে অর্থনীতি, তার খুবই দুর্দশার মধ্যে পড়বে। প্লাস এই যে বললাম যে জলের ব্যাপারটা আটকে যাচ্ছে, জলের ব্যাপারটা একটা প্রবলেম হচ্ছে। এবং তারপর আরেকটা যেটা পাকিস্তান করেছে, সেটা ভারতবর্ষও কিন্তু করছে, যে ওরা এভিয়েশন, যে আমাদের যে প্লেন যাওয়া আসার ব্যাপারটা, ওদের উপর থেকে ভারতবর্ষের প্লেন যেতে পারবে না, এবং সেটার কাউন্টারে পাকিস্তানেরও যে প্লেন যে যাওয়ার ব্যাপারটা, সেইটা কিন্তু ইস্টার্ন কান্ট্রিতে, সাউথ এশিয়ান কান্ট্রিতে যে যাওয়ার ব্যাপারটা, সেটাও কিন্তু আটকে দিয়েছে, এবং সেখানে একটা বড় ধাক্কা। এবং এই টালমাটাল অবস্থার জন্য স্টক মার্কেটের যে ব্যাপারটা হচ্ছে, স্টক মার্কেটের, হ্যাঁ, এটা আমাদের বলতে হবে, পাকিস্তানের যে ক্ষতি হচ্ছে, ভারতবর্ষেরও কিন্তু কম ক্ষতি হচ্ছে না, সেই ক্ষতির পরিমাণটাও খুব একটা কম নয়। সেহেতু আমাদের ভাবতে হবে যে একদিকে যেরকম আমরা প্রায় ভাতে মারার মতো অবস্থায় নিয়ে যাচ্ছি পাকিস্তানকে, ভারতকেও কিন্তু সামলাতে হবে। তবে একটা জিনিস, যে ভারতের অর্থনীতির অবস্থাটা অনেক অনেক ভালো, অনেক দেশের চেয়েই ভালো, পাকিস্তানের চেয়ে তো ভালো বটেই। ভারতবর্ষ হয়তো সেটাকে সামনে নিতে পারে, মানে ভারতবর্ষ সামনে নিতে পারলেও সেটা পাকিস্তানের পক্ষে হয়তো একটা প্রেসার হয়ে যাবে। এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে আর্থিক প্রতিবন্ধক যদি অবস্থা তৈরি হয়, বুড়োশিব বাবু যেটা বলছিলেন, তার ফলে কিন্তু দেশের মনোবলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখন এই মুহূর্তে রঞ্জনবাবুর কাছে যাব। রঞ্জনবাবু আমাদের সঙ্গে রয়েছেন। আমি যে ছবিটা দেখতে পেলাম সেটা হচ্ছে আজকে ওমর আবদুল্লার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হলো দিল্লিতে। দ্বিতীয়ত আমি কালকে দেখছিলাম যে সামরিক বিমানগুলো নামবার জন্য কিছু স্পেশাল প্রভিশন এবং ট্রায়াল তার অ্যারেঞ্জ করা হচ্ছে, সেই ছবি আমি দেখালাম এই মুহূর্তে। আমি আজকে যেটা খবর পাচ্ছিলাম সকাল থেকে, সেটা হচ্ছে পিওকে বরাবর গোলা বর্ষণ
গুলির আওয়াজ বেড়েছে এবং অনেক দূর পর্যন্ত এই গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। এখন মানুষের অপেক্ষা হচ্ছে একটা জায়গায়, যে সন্ত্রাসীদের খুঁজে বের করা প্রথম টার্গেট, পেহেলগাঁও যারা অ্যাটাক করেছিল ফার্স্ট, আর অন্যদিকে টার্গেট হচ্ছে সন্ত্রাসবাদীর শিকড় থেকে উপড়ে ফেলা। এখন আমি রঞ্জনবাবুর কাছে জানতে চাইব, এই যে পদ্ধতিতে ভারত এগোচ্ছে, এই পদ্ধতিতে এগোলে কি সম্ভব, মানে একদম শিকড় থেকে এই যে জঙ্গিবাদ তাকে তুলে ফেলা, সেটা কি সম্ভব? হ্যাঁ, নমস্কার। আমি বলতে চাই যে এটা একদমই সম্ভব, কিন্তু আমাদের যতগুলো অপারেটর আছে তাতে ধরুন স্টেটে, যেমন আজকে আপনি বললেন ওমর আব্দুল্লাহর সঙ্গে চিফ মিনিস্টার ওখানকার আমাদের কথা হয়েছে, প্রধানমন্ত্রী। তো রঞ্জনবাবু, আমি আসছি আপনার কাছে, আর কিছুক্ষণের মধ্যে আসছি। আমরা ছবি পাচ্ছি না আপনার এখন এই মুহূর্তে। আমি আপনার ছবি পেলে তারপর আপনার কথা শুনলে আমার মনে হয় মানুষের বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে আমি ফ্লোরে চলে আসবো, সুস্মিতাদি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতাদি, তোমার কাছে যাব। যেভাবে এগোচ্ছে তাতে কি মনে হচ্ছে? যদিও তোমরা দলগতভাবে এই ক্ষেত্রে সর্বতোভাবে ভারত সরকারের পাশে আছো বলে জানিয়ে দিয়েছো। আমাদের দলনেতা রাহুল গান্ধী, যিনি সংসদের বিরোধী নেতা, এবং আমাদের দলনেতা রাহুল গান্ধী বারংবার একটা জিনিস বলছে, এবং আমাদের দলের তরফ থেকে কেসি বেণুগোপাল আর যারা সবাই আছেন, শীর্ষ নেতৃত্বরা বারংবার জানাচ্ছে যে আমরা ভারতবর্ষের সুরক্ষার ব্যাপারে, ভারতবর্ষের মানুষের সুরক্ষার বিষয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারত সরকার যা ডিসিশন নেবে আমরা তার পাশে আছি, এবং আমরা চাই ভারতবর্ষ প্রত্যাঘাত করুক। তার কারণ যেভাবে পাকিস্তান আমাদের উপরে বারংবার এই আঘাত নিয়ে আসছে, তার মানে অপোজিটে আমরা যদি এইবার সেই প্রত্যাঘাতটা না করতে পারি। তোমরা কি ওই কাশ্মীরের স্টেট গভর্নমেন্টকে মানে লিটারেলি বিলিভ করো যে তারা সমাধানের ক্ষেত্রে? দেখো, প্রথম হচ্ছে এই যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সের কথা আসছে, অর্থাৎ জঙ্গিরা পাকিস্তান থেকে এসে একদম প্রিসাইজ পিন পয়েন্টে অ্যাটাক করবে, এটা সম্ভব নয় এক্সেপ্ট ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স। হ্যাঁ, তাহলে এই যে কাশ্মীর প্রশাসন যারা, সেখানে তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট রয়েছে, ওমর আব্দুল্লাহ সরকার, তাদের ভূমিকা আজকে মিটিং করেছে, আজকে মিটিং করেছে। এবার বিষয়টা হচ্ছে, দেখুন, ওমর আব্দুল্লাহ সরকার কত, একটা জিনিস তো এটা মানতেই হবে, আজকে পেহেলগাঁওতে যে হামলাটা হয়েছে, যে 26 জন প্রাণ হারিয়েছে, এই 26 জন এইখানে আগে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত রেইকি চলেছে। এই রেইকিটা যখন চলেছে, আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তার মানে ফেলিওর, তার মানে সেখানকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বোথ, একটা শুধু ওই রাজ্য সরকারের দিকে ইন্ডিকেট করলে হবে না, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, দুটো সরকারই তাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ফেল করেছে। কালকে 14 জনকে ইন্ডিকেট করেছে, মানে যারা ওভারগ্রাউন্ড কাজ করছে ওখানে, এবং না কালকেও করেছে আরো 14 জনকে, মানে কালকে 14 জনের তালিকা দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, তুমি চিন্তা করো, ভারতের মধ্যে থাকে একটা রাজ্যের মধ্যে যেখানে গণতান্ত্রিকভাবে কয়েকদিন আগে ভোট হলো, সেখানে 14 জন, তুমি যদি বলো যে গতকাল 14 জন, আমার হয়তো তথ্যে ভুল হতে পারে, তুমি যদি কনফিডেন্ট হও 14 জন, এর আগেও 14 জন, এর আগেও 14 জন, তার মানে 14 জনের বাড়িতে আবার হানা দিয়েছে, তার মানে তোমার 14 জন আর আগের যে 14 জন জম্মু কাশ্মীর পুলিশ দিয়েছিল, মোট ধরলে 28 জন অ্যাক্টিভ ওয়ার্কার, মানে অ্যাটলিস্ট প্রাথমিকভাবে যারা ওভারগ্রাউন্ড তারা কাজ করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে আসিফ ফৌজি, আদিল হোসেন, হাসিম মুসা, এই মুসা এবং এহসান, এরা তো কেউ, যেমন অনন্তনাগ আর পুলওয়ামার বাসিন্দা এহসান আর আদিল হোসেন, আর হাসিফ ফৌজি আর হাসিম মুসা, এরা কিন্তু পাকিস্তান থেকে ঢুকেছে। তার মানে আমাদের এলওসি ক্রস করে তারা ঢুকেছে, এবং তারা যখন ঢুকেছে তখন আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ফেল করেছে, একের পর এক সেখানে তারা ঘাঁটি গেড়ে বসে আছে, এবং তারপরে তারা সেখানে ওভারগ্রাউন্ড ওয়ার্কার তৈরি করেছে। পুরো একটা, মানে এইটা কিন্তু পুরো একটা চক্রান্ত। সুস্মিতা দি, আমি তোমার একটা ইনপুট দিই, এটা ভারতবর্ষের মানুষেরও জানা দরকার। আজকে আধার কার্ড নিয়ে যদি কোনো মানুষ
তিনি নেপাল সীমান্ত থেকে ঢুকতে পারে, তিনি বাংলাদেশ হয়ে ঢুকতে পারে, সে ত্রিপুরা হয়ে ঢুকতে পারে। এই যে লোকগুলো ঢুকছে, এদের আধার কার্ড একটা রয়েছে, সাধারণ মানুষের মতো দেখতে, আর 5 জন ভারতীয়র মতো দেখতে, কারণ ভারত প্রচুর মুসলিম ভারতবর্ষে রয়েছে, একই রকম হয়তো দেখতে তাদেরকে ট্র্যাক করে ফাইন্ড আউট করা এটা কতটা ডিফিকাল্ট। এবং তোমাকে আরেকটা আমি ইনপুট আমি দিয়ে দিই, অবশ্যই করতে হবে, কিন্তু কাজটা কঠিন কিনা। এবং দ্বিতীয়ত তুমি জেনে রেখো, প্রায় 3.5 কোটি বাংলাদেশি এই ভারতবর্ষের মধ্যে রয়েছে, যাদের প্রত্যেকের আধার কার্ড আছে। তার মানে তারা ভারত হিসাবে ডিমান্ড করছে, তার মানে 3.5 কোটি বাংলাদেশি। তাহলে এর জন্য দেবাশিস দা তুমি কাকে দায়ী করছো? না, আমি কাউকে আমার কথা হচ্ছে, তাহলে সরকার কি করছে বসে? এর তো ল্যাপস। আজকে সরকারের কত বড় ল্যাপস এটা, যে আজকে দিনের পর দিন বাংলাদেশিরা, পাকিস্তানিরা আমার দেশে ঢুকে আমাদের দেশে তাদের আধার কার্ড বানাচ্ছে, তাদের রেশন কার্ড বানাচ্ছে, তাদের ভোটার কার্ড বানাচ্ছে, অথচ কিভাবে আমাদের দেশের লোকেরা, তুমি তার এই প্রক্রিয়াকে নিন্দা করো। আমাদের দেশের লোকেরা সহায়তা করছে। তুমি বলছো তাহলে ভুল হয়েছে মানে কি? যদি ভুল হয়ে থাকে সুস্মিতা দি, তাহলে তোমরা এনআরসি এর বিরোধিতা কেন করছো? এনআরসি এর বিরোধিতা এই জন্য করছি, এনআরসি তো সেইটাই কাজ করছে। না 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 না, ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে গেলে হবে না। এনআরসি এর বিরোধিতা করা আর এই জায়গাটা দাঁড়িয়ে আমি ভারতবাসী, একদিকে অনুপ্রবেশকারীদেরকে, আমি ভারতবাসী, আমার ভোটার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমার প্যান কার্ড আছে, হোয়ারাস আবার আমাকে নাম তুলে আমাকে প্রমাণ করতে হবে যে আমি ভারতবাসী। আমি সেটা বলতে চাইছি না। সেটার মাধ্যমে তো ধরা পড়বে যে কারা নকল কারা আসল। বর্ডারে অনুপ্রবেশকারীরা আটকানো হোক, অনুপ্রবেশকারীদের বর্ডারে আটকাতে কেন ব্যর্থ হচ্ছে? আজকে তুমি বলো, তো জাল ডকুমেন্ট তৈরি করছে। আমি সুস্মিতা দিকে বলি, সুস্মিতা দি যারা জাল ডকুমেন্ট নিখুঁতভাবে তারা তৈরি করছে, যেটা আপাতভাবে কোনো স্পেশাল বারকোড বা কোনো ট্যাগ ইন বা কোনো কম্পিউটারাইজ চেক ছাড়া বোঝাই সম্ভব নয়। ধরো তুমি আমাকে যদি তুমি বলতে দাও তাহলে আমি কি বলবো? না, তুমি তো অনেকক্ষণ ধরে বলছো। না, ব্যাপারটা হচ্ছে তুমি তার মধ্যে প্রত্যেকটাতে ঢুকে যাচ্ছ, এবং তুমি ঢুকে গিয়ে ওইখানে চলে যাচ্ছ সিএএনআরসি। এবার আমার বিজেপির সঙ্গে কোনো বিশেষ প্রেম নেই। আমার কথা হচ্ছে, আমি তোমাকে বলছি, তোমরা একদিকে অনুপ্রবেশের বিরোধিতা করবে, আবার অন্যদিকে তোমরা এনআরসি বা এই ধরনের স্ক্রুটিনাইজ পদ্ধতি। আমরা বলছি এই যে পাক স্পন্সর্ড ইসলামিক টেররিজম, এই পাক স্পন্সর্ড ইসলামিক টেররিজমকে কিভাবে রোকা যায়, তার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে। আজকে আমরা এমনিতেই জানি পাকিস্তানের মানে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, মানে লাস্ট 23 সালে দেখা গেছে মানে -0.2%। তাও তো তারা হুমকি দিচ্ছে, জিডিপি তারা হুমকি দিচ্ছে, এবং তারা হুমকি দিচ্ছে। whereas কিন্তু তার মানে আমরা 14 লক্ষ সেনা নিয়ে লড়াই করব, তারা 6 লক্ষ সেনা নিয়ে লড়াই করবে। একটা জিনিস সুস্মিতা দি আজকে স্বীকার করে নিলেন যে লড়াইটা শুধুমাত্র সীমানার এপারে ওপারের লড়াই নয়, এই লড়াই কিন্তু এই ভারতবর্ষের ভেতরে থাকা অন্য দেশ বা দেশের মনস্ক মানুষের বিরুদ্ধে। নতুন ন্যারেটিভ সেট করে দিলে হবে। আচ্ছা, তার মানে তোমার সেই ব্যাপারে আপত্তি নেই? তার মানে পাকিস্তানি চোর জোচ্চোর গুন্ডা সন্ত্রাসীদের বিরুদ্ধে তোমার কোনো অসুবিধা নেই? পাকিস্তানি যারা মৌলবাদী, যারা জঙ্গি, তাদেরকে রুখতে হবে, তাদেরকে ভারতবর্ষে অনুপ্রবেশকারীদের রুখতে হবে। তাই বলে আমার ভারতবর্ষে যে মুসলিম ভাইরা বসবাস করছে তাদের প্রত্যেকের বিরোধী নই। 1947 পরে এই যে পাশে যে বসে আছে, এই যে এরা ঝন্টু আলী শেখ যখন মারা গেল, উনি ঝন্টু আলী শেখ ঝন্টু আলী শেখ যখন মারা গেল, এদের দলের একটি লোকও তাকে সম্মান জানাতে যায়নি এয়ারপোর্টে। এবং তারপরে যখন বিরাট বড় আলোচনা হয়েছে, তখন লাস্ট পর্যন্ত শুভেন্দু অধিকারী তার বাড়ি গেছে তাকে শ্রদ্ধা জ্ঞাপন। না, আমি এই দেখো, এগুলো যদি করে থাকে, যদি হয়ে থাকে বা করে থাকে, সেটা তাদের রুচি, তাদের বিষয় ভাবনা চিন্তার বিষয়। আমি এই টেবিলে বসে ফুল রেসপেক্ট জানাই শহীদ ঝন্টু আলী সিজফায়ার ভায়োলেশন করে কন্টিনিউ পুঞ্চ এলাকায় আজকে বারংবার হামলা হচ্ছে, আজকে বারংবার সেখানে অগ্নিসংযোগ হচ্ছে। আজকে এবার আমি মনিদার কাছে যাব না, ডেফিনেটলি আমি মনিদার কাছে যাব, তার আগে একটা বিরতি নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রায় 75 বছর ক্ষমতায় থাকার পরেও আজকে এই প্রশ্নগুলো সুস্মিতা দিকে করতে হচ্ছে কেন? আজকে প্রায় 70 থেকে 72 বছর ক্ষমতায় থাকার পর, ভারত স্বাধীনতার পর আফটার 1947 আজ পর্যন্ত 70 বছর জাতীয় কংগ্রেস ক্ষমতায় রয়েছে, দিল্লির মসনদে রয়েছে, তাও আজকে অনুপ্রবেশ নিয়ে তাও আজকে
কি বিহারে ওখানে কি করছি, ইলেকশনে প্রচার করছি। তাও আজকে সুস্মিতাদিকে এই কথা বলতে হচ্ছে যে অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে, জঙ্গিরা ভারতে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সমস্ত মুসলিম নয় বাট র্যাডিক্যালস মুসলিমদেরকে থাপ্পড় মেরে দেশ থেকে তাড়াতে হবে। এই জাতীয় একটা মানসিকতা সুস্মিতাদি যে অ্যাগ্রেশন, কিন্তু আমার ব্যাপার হচ্ছে যে এই র্যাডিক্যালস মুসলিমদেরকে তুমি ফাইন্ড আউট করবে কি করে, তাদের চিহ্নিত করবে কি করে? তুমি যদি প্রপার কোনো ডেডলাইন না দাও যে এই তারিখের আগে বা পরে যারা ভারতবর্ষে এসছে তাদেরকে বার করে দাও ভারতবর্ষ থেকে, কিসের প্রেম তোমাদের, কিসের ভালোবাসা আমি তো বুঝতে কিসের পারছি প্রেম মানে আমরা আমাদের দেশটা কি ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? জাতির ভিত্তিতে ভাগ? না ভুল, জাতির ভিত্তিতে ভাগ হয়নি। যারা উগ্র মুসলিম ছিলেন তারা পাকিস্তানকে ভাগ করেছে। আর আমাদের ভারতবর্ষ আমরা বলেছিলাম ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা সমস্ত ধর্মের সমন্বয়, যারা সমস্ত ধর্মকে বিশ্বাস করে আমরা বাঁচতে চেয়েছিলাম, সেই মানুষগুলো ভারতবর্ষে থাকে। কোনো জাতিভিত্তিক আমরা ভাগ করিনি আমাদের। বেশ তুমি রাগ করো না, তোমার প্রতি তো নয়, তোমার জাতীয় লিডার অনেক সময় বেঙ্গলের লিডারদের কথা শোনে না, তুমি কি করবে একা লড়াই করে এখানে দাঁড়িয়ে? যাই হোক, আমি মনিদার কাছে আসবো। তুমি না, আমি আবার ন্যারেটিভ কোথায় সেট করলাম? আমি বললাম যে কেন্দ্রের লোকেরা, তুমি তো সুস্মিতাদি কাউন্সিলর ছিলে, তুমি জননেত্রী, তোমার কমিটমেন্ট মানুষের প্রতি আমার কোনো আপত্তি নেই। 5 বারের সাংসদ অধীর বাবুর এগেইনস্টে কথা বলছেন কংগ্রেসের সেন্ট্রাল কমান্ড দিল্লিতে বসে, ভাবতে পারো তুমি? সেটা আমাদের দলের ব্যাপার, তুমি আর এইটা এখন এখানে ভারত পাকিস্তানেতে নিয়ে আসছো কেন? এই মুহূর্তে একটা বিরতি নেব, বিরতির পর আমার সুস্মিতাকে রাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু বিষয় হচ্ছে সুস্মিতাদি হচ্ছে একদম প্রান্তিক স্তরের একজন রাজনৈতিক কর্মী, এটা মনিদা স্বীকার করবেন। মনিদা রয়েছেন সামনে বিজেপির নেতা, অফিসিয়াল স্পোক পার্সন, ওনার কথা বিজেপিকে অফিসিয়াল স্পোক পার্সন হিসেবে গ্রান্টেড হয়, তিনিও মানবেন। কিন্তু যা হোক, দলের মধ্যে আমার কথা হচ্ছে যেটা ত্রুটি গলদ হয়ে গেছে, আজকে ভাবা যায় যে 3 জন জঙ্গি তারা পাকিস্তান থেকে আসছে, তারা মেনে নিলাম শত্রু, আরে তাকে 23 জনের একটা ভারতীয় টিম সাপোর্ট করলো। 23 জন মানে 20 জন, কালকে এনআইএ তালিকা বলছে, এটা আমি দেবাশিস চক্রবর্তী বানিয়ে বলছি না, 20 জনের একটা ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স যারা প্রত্যেকে ভারতীয় কাশ্মীরি, তারা এবং একজন যাদের এই সন্ত্রাসবাদীদের দলের মধ্যে ছিল 1 জন বা 2 জন, যারা একদম ওই 47 কানে লাগিয়ে মাথার খুলি উড়িয়ে দিয়েছে, তারাও ভারতীয়। এদেরকে বার করতে হবে না দেশ থেকে খুঁজে? লড়াইটা সীমানার ওপারে নয়। ভারতের ভয় পাকিস্তান কাঁপছে, রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়ে বলছে আমাকে বাঁচাও। আজকে থরথর করে কাঁপছে ভারতের ভয়। একদম তাই। তুমি এই যে ভারতকে দেখে পাকিস্তান ভয় পাচ্ছে, এটা তুমি রিয়ালাইজ করছো, এটা আমার কাছে অনেক কিছু, বিরাট বড় প্রাপ্তি। আমি আসবো। Not seek escalation. This has been made clear by the political leadership of Pakistan and at all levels. At the same time, we are fully prepared to defend our sovereignty and territorial integrity. Should India resort to aggression, Pakistan will exercise its inherent and legitimate right to self-defense as enshrined in the UN Charter. It is quite plausible that they are preparing for this kind of action. They did this in 2019 also. That's why we are warning that if there is any action of such kind, any aggression, then it will unleash a new momentum in which Pakistan will be obliged to respond. I think there were some reports about some quadcopters or drones, shot down or something. If the situation deteriorates, some kind of kinetic action comes into play. Pakistan's National Security Committee has made it categorically clear that any attempt to stop or divert the natural flow of water that rightfully belongs to Pakistan in accordance with the provisions of this treaty and the usurpation of the rights of the lower riparian will be considered as an act of war. আচ্ছা, সিন্ধু জল চুক্তি বাতিল করা এটা অনেকটা যুদ্ধের মতো, আবারও আজকে পাকিস্তান ইউনিয়নে স্বীকার করলো। পাশাপাশি যে সমস্ত নিন্দুকেরা বালাকোট অ্যাটাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন, জৈশের ঘাঁটিতে বোম ফেলে প্রায় 350 জঙ্গিকে মারার তথ্য যারা প্রশ্ন তুলেছিলেন, অন্ততপক্ষে পাকিস্তান থেকে 6 বার উল্লেখ করা হলো যে ইন্ডিয়া আগেও এই কাজ করেছে, ভেতরের সীমা পেরিয়ে ঢুকে, এবং 19 সাল মেনশন করে উনি বললেন আজকে এই মুহূর্তে, আপনি শুনতে পেলেন। এতদিন পর্যন্ত কিন্তু ভারতের মধ্যে থাকাই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিল যে আদতে হয়নি এটা। বেশ, না, মনিদার কাছে আমি যাব। মনিদা, এই যে আমার কথা হচ্ছে যে এরকম একটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ চাইছে আ প্রপার অ্যাকিউট অ্যান্ড অ্যাকিউরেট রিটালিয়েশন, একদম যোগ্য জবাব দেওয়া হোক, যাতে আপনার পাশে বিরোধী দলও রয়েছে।
পরিবর্তন তো হয়েছে ভারতবর্ষ এবং বিরোধী দলের নেতারাও হয়েছে। 26/11 যখন 170 জনকে মারা হয়েছিল, উগ্রপন্থীরা গুলি করেছিল মানে মুম্বাই অ্যাটাকে, হ্যাঁ। তারপরে মনমোহন সিং স্যার মিলসেকের সাথে চুক্তি করে শান্তি প্রস্তাব নিয়ে গেছে তার 9 মাস পরে, এবং তখন বলেছিল উগ্রপন্থা একদিকে শান্তি একদিকে। তখন কংগ্রেস বলেছিল এটা হিন্দু টেররিজম, হ্যাঁ এটা হিন্দু টেররিজম কংগ্রেস ছিল, এবং এই পুরো বইও আছে এই বিষয়ে বললে আমি বলো। কিন্তু সেখান থেকে আজকে কংগ্রেস প্রতিনিধি সুস্মিতা দি বললেন যে ইসলামিক টেররিজম। আমি বলছি দাঁড়ান, আপনার সময় আমি বলিনি পাক স্পন্সর কথাটা বলেননি, একদম বলেছি। প্লিজ 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 আপনার সময় আপনি বলবেন। ইসলামিক টেররিজম একটা পরিবর্তন হয়েছে। যে কংগ্রেস তাদের শাসনকালে যখন 170 জনকে মারা হলো তখন শান্তি প্রস্তাব নেয়, সেই কংগ্রেস আজকে বলছে একটা প্রতিশোধ নেওয়া উচিত, রিটালিয়েশন দরকার। ভারতবর্ষের মানুষের সাথে সাথে কংগ্রেসেরও যে চিন্তাধারার পরিবর্তন হয়েছে, এর জন্য কংগ্রেসকে ধন্যবাদ। জানি না দিল্লি লিডারশিপ কি বলবে। দুটো প্রশ্ন সুস্মিতাদির উত্তর দিয়ে আমি মূল বিষয়ে আসছি। যে বলেছিল যে জাতীয়ত কি ভালো রেডিক্যালস মুসলিম তারা যাবে, কোথা থেকে তথ্য পেয়েছে আমি জানি না, কিন্তু তথ্য এটাই বলছে দেশ যখন ভাগ হলো তখন ভারতবর্ষের সংবিধানে সেকুলার শব্দটা ছিল না, কিন্তু পাকিস্তানের সংবিধানে সেকুলার শব্দটা ছিল, এবং পরে পাকিস্তান দুটুকরো হওয়ার পর বাংলাদেশে যখন সংবিধান হলো তখনও সেকুলার শব্দটা ছিল। পরবর্তীকালে সেকুলার শব্দ দুটো উঠে গিয়ে বাংলাদেশ পাকিস্তানে দুটোই টেররিজম এই ইসলামিক কান্ট্রি হয়ে গেল। যে বাংলা পাকিস্তান হলো ইসলামিক কান্ট্রি, বাংলাদেশে হলো জাতীয় ধর্ম হচ্ছে ইসলাম। আর যে ভারতবর্ষে ছিল না ওই সেকুলার কথাটা, সেই ভারতবর্ষে 1972-এ 14টা আর্টিকেল চেঞ্জ করে প্রিঅ্যাম্বল চেঞ্জ করে সেকুলার শব্দটা ঢুকিয়ে দিল। সুতরাং যে তথ্যগুলো দিচ্ছে সেই তথ্যগুলো সঠিক হওয়ার দরকার আছে, কারণ এখন সোশ্যাল মিডিয়া আছে, মানুষ ফাট করে মোবাইলে গুগলে সার্চ করলেই সব কিছু জানতে পারে। নাম্বার 3 বলছে নিউক্লিয়ার 1974-এ ইন্দিরা গান্ধী দেখিয়েছিল, কংগ্রেস দেখিয়েছিল। ইন্দিরা গান্ধী এক মিনিট প্লিজ এক মিনিট যে 1974-এ নিউক্লিয়ার টেস্ট করার পরে ভারতবর্ষ ঘোষণা করার আগে রাশিয়া USA ঘোষণা করে দিয়েছে। কিন্তু যখন গান্ধীজি আমাদের অটলজি 98-এ করলো, সারা ভারতবর্ষ পৃথিবী টের পায়নি, প্রথম অটলজি ঘোষণা করেছিল। পার্থক্য এটাই। আমি 3টে প্রশ্নের উত্তর দিলাম। এইবার আমরা আসছি যে বিষয়গুলো উঠে আসছে যে কেন এতদিন সময় লাগছে। লড়াইটা তো ভেতরে। লেফটেন্যান্ট কর্নেল মনোজ সিনহাকে একজন কর্পোরেটদের নিয়েই মিটিং ছিল, তিনি কোশ্চেনের অ্যান্সার দেবেন। তো তাকে জিজ্ঞেস করছেন একজন কর্পোরেট ভালো সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে যে আপনারা তো যুদ্ধ করবেন, আমরা তো যুদ্ধ করি না, আমরা এসিন গানও ধরি না, আমাদের কি ডিউটি আছে? আমার কাছে ভিডিওটা আছে। তখন মনোজ সিনহা বলছেন যে 1965 সালে যখন আমরা ক্যান্টনমেন্ট থেকে বেরোচ্ছিলাম লখনৌ, তখন ওখানকার মুসলিমরা রাস্তা খুঁড়ে দিয়েছিল, আমরা যেতে পারি। আমরা কিন্তু ওই রাস্তাটা করার জন্য তখন বর্ডার থেকে আসবো না, সেইটা রক্ষা করার দায়িত্ব তোমার। 1.5 লাখ কিলোমিটার হাইওয়েজ আছে, এটা রক্ষা করার দায়িত্ব সকল ভারতীয়র। 1.3 লাখ কিলোমিটার রেলওয়েজ আছে, 1 লাখ ব্রিজ আছে, রেল ব্রিজ, সেটা রক্ষা করার দায়িত্ব ভারতীয়র। 1.8 লাখ হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি তার আছে, সেটা রক্ষা করার দায়িত্ব ভারতীয়র। 36 লাখ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক আছে, সেটা রক্ষা করার দায়িত্ব ভারতীয়র। 44 কিলোমিটার অয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইন আছে, সেটা রক্ষা করার দায়িত্ব ভারতীয়। সেইটা ভারতবর্ষ ঠিকঠাক রক্ষা করতে পারবে কি না, সেইখানে আবার ওই 1965-এর স্মৃতি, যে এখানকার যারা পাকিস্তানপন্থী বা যাদেরকে কংগ্রেস বলছে না সবাইকে করা যাবে না, সবাইকে করা যাবে না, এই লড়াইটা করা যাবে না, এটা কিন্তু ভারতবর্ষের কাছে আজকে। কিন্তু ভারতবর্ষের মাটিমণিরা এত নরম যে কেউ বীজ পুঁতে চলে। আমি এক্সাম্পল এক্স্যাক্টলি, থ্যাংক ইউ প্রশ্নটার জন্য। ইয়াসিন মালিক মনে আছে, লেফটেন্যান্ট স্কোয়াড্রন লিডার রবি খান্না আর 4 জনকে মেরেছিল কিসে? তারা ভারতবর্ষের ড্রেস পরে আছে, ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে, তার জন্য খুন করেছে। এই ইয়াসিন মালিক বিবিসি নিউজ চ্যানেলে বলছে, এই ইয়াসিন মালিকের সাথে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মিটিং করছে, খবরে এসেছে, পুরো একদম পেপারে ছাপিয়েছে। এই ইয়াসিন মালিক ডিডি নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে। এমনি তো হয়নি, কি করে সাহস পায়? মানে একটা রাত্রের মধ্যে একটা রাত্রের মধ্যে 4.5 লাখ কাশ্মীরি পণ্ডিতকে বিতাড়িত করা, 75,000 কাশ্মীরি পণ্ডিত ফ্যামিলিকে বিতাড়িত করা, সে কি করে মনমোহন সিং এর সাথে প্রাইম মিনিস্টারের সাথে মিটিং করে? আজকে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? ভাবতে পারছি না, আর্মি মাথা নিচু করে দৌড়চ্ছে আর তার উপর ইট বৃষ্টি হচ্ছে। আমি কেন এই এক্সাম্পলটা দিয়ে এখানে আসলাম? একদম বিট্টা কারাট ডিডি নিউজের ইন্টারভিউ সার্চ করে নিতে পারো। ডিডি নিউজের ইন্টারভিউতে বলছে আমি 20 জনকে মেরেছি। 1 মিনিট প্লিজ,
কংগ্রেসের সাথে না 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 কংগ্রেসের কথা কংগ্রেসের নয়, কথা আমি বলছি না। আমার প্রশ্ন হচ্ছে ভারতের মাটি বা ভারতের জায়গা এত দুর্বল কি করে প্লিজ যে আমাকে এত ইনফিল্ট্রেশন আমাকে হলো একটু বলতে দাও। এবং তারা এখানে সন্ত্রাসী কাজ ভিক্ষা করছে। আচ্ছা আমাকে তুমি একটা কথা দিবা না, না, আমি 1 মিনিট না, এক মিনিট করলে অসুবিধা না, এটা ভিক্ষা কারাক ইন্টারভিউতে নিউজ চ্যানেলের ইন্টারভিউতে বলছে আমি 20 জন পর্যন্ত খুন করেছি, আমি তাই পর্যন্ত গুনেছি, 20 পরে কাউন্টিং ছেড়ে দিয়েছি। ভাবতে পারো আজকে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির জন্য বারবার কংগ্রেসীরা হাত তুলছে, তাকাচ্ছিলে। একটা খুনি সে কি করে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে? আগে এই জবাব কংগ্রেসীরা দিই, তারপরে বাকিটা পরে হবে। ইয়াসিন মালিক আর্মির লোককে মারার পরে কি করে এখনকার ভারতবর্ষের প্রাইম মিনিস্টার তার সাথে বৈঠক করে দিল্লিতে ডেকে? এবার আজকে আমি বড় বড় কথা বলছে। সুতরাং যে জায়গাটায় এক না, মিনিট, না, অনেকে please, রয়েছেন, please, সুস্মিতা এবং আসবো শুধু পরে। তাই নয়, হ্যাঁ। তাই নয়, এই ইয়াসিন মালিকের কাছে 35 বছর টাটা কেস চলে। 35 বছর কেস এগোয়নি। সুপ্রিম কোর্ট বারবার বলেছে আপনারা কেসটা তো দিন, এগোয়নি। তাহলে সেই জায়গায় না, দাঁড়িয়ে খুশিতেই বলে আজকে যাচ্ছে, 2019-এ যে কাশ্মীরে না, তুমি দাঁড়ালে যখন বলেছো নিশ্চয়ই। আর্মিরা প্লিজ আর্মিরা গেলে রাস্তায় গেলে ভিড় জুড়তো হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত, একদম। কাশ্মীরিরা, তারা কাশ্মীরি মুসলিমরা, এখন আর বলবো না, একদম। একদম খোলাখুলি বলছি, কাশ্মীরি মুসলিমরা তারা আজকে চেঞ্জ হয়ে গেল 5 বছরে, ঠিক। একদম আমি ধোয়া 10 তুলসী পাতা সেকেন্ড হয়ে বলবো। গেল। না, 10 সেকেন্ড আমি মনিদা একটা বিরতি নেব, কিন্তু আরো অনেকে রয়েছেন। প্লিজ লাস্ট লাইন। আচ্ছা, আচ্ছা। ভারতবর্ষের কাছে এখন প্রথম লড়াই যে যারা দেশের মধ্যে শত্রু আছে, পাকিস্তান পন্থী আছে, তাদেরকে বলা। তাদেরকে খুঁজে বের করা, আর যে দল তাকে সাপোর্ট করবে তাদেরকে চিহ্নিত করা। এই কাজ যদি রাজনীতি নেতারা না করতে পারে, সাধারণ মানুষ নিজের হাতে তুলে নেবে। আচ্ছা বেশ, এই ক্ষেত্রে রাজনীতি নয় না, আমরা দেশের ইউনিটি নিয়ে কথা ভাববো, আমরা দেশের অ্যাগ্রেশন নিয়ে ভাববো যে পাকিস্তানের সঙ্গে কিভাবে বিহেভ করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে আমি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেকদিন পরে মোহাম্মদ আনোয়ার হোসেন, পররাষ্ট্র এবং রাজনৈতিক ওরে বাবা, বিশ্লেষক, সেই বাংলাদেশ তো। থেকে আমাদের সঙ্গে এসছেন। তবে বিরতির পর ফিরে আমি রঞ্জন বাবুর কাছে যাব। রঞ্জন মুখোপাধ্যায়, আমাকে একটু এয়ার স্ট্রেংথটা একটু বোঝাবেন খুব ভালো করে, এবং বর্তমানে এখন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে দাঁড়িয়ে যুদ্ধের সম্ভাবনা, যেটা অ্যাটলিস্ট একটা বড় অংশের ভারতীয়রা চাইছেন যে রিটালিয়েশন, প্রপার রিটালিয়েশন এগেনস্ট পাকিস্তান, সেখানে দাঁড়িয়ে কি পদক্ষেপ হতে পারে সে বিষয়ে আপনার থেকে জানবো। কিন্তু এখন রঞ্জনবাবু, একই সঙ্গে আমরা যেটা জানতে পারছি, রাফাল বিমান পিওকে বরাবর উঠছে, আকাশ সীমা নিষিদ্ধ করা হয়েছে। আমার কাছে যে তালিকা রয়েছে তাতে ভয়াবহ কিছু বিমানের নাম, যেগুলো প্রত্যেকটাই ট্রায়াল দিচ্ছে: MiG-29, MiG-21, Su-30 MKR, রাফাল, তেজস, মিরাজ 2000, হেলিকপ্টারের মধ্যে CH-47, চিনুক, ধ্রুব, চেতাক, চিতা, Mi-8, Mi-17, 4126, অ্যাটাক হেলিকপ্টারের মধ্যে অ্যাপাচে, প্রচন্ড, AH-64E, Mi-25, 35 অ্যান্ড রুদ্রা। এই যে একটা লিস্ট, এই ফোর্স নিয়ে যদি পাকিস্তানের সামনে যাওয়া যায়, পাকিস্তান কতক্ষণ রেজিস্ট করতে পারবে কি মনে হয়, বা কিভাবে যুদ্ধটা হতে পারে? এয়ার স্ট্রাইক, ওয়াটার স্ট্রাইক, নাকি ল্যান্ড টু ল্যান্ড? আওয়াজই পাওয়া যাচ্ছে না আপনার। পাকিস্তান কয়েক ঘন্টা বেশি টিকতে পারবে না। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, তো পাকিস্তান, আমাদের যা প্রিপারেশন এবং পাকিস্তানের যা এখন অবস্থা, তাতে ওরা, আপনার এই প্রশ্নের যদি সোজা উত্তর আমায় দিতে হয়, তাহলে কয়েক ঘন্টার বেশি পাকিস্তান টিকবে। আচ্ছা, আপনি তো আর ওদের বাংলাদেশের সমস্ত পাকিস্তানকে আওয়াজ, একই জায়গায় রেখে দিলেন। বাংলাদেশের সময় বলেছিলেন ঘন্টা 2 লাগবে, বা ওদের সমস্ত ওদের মন্ত্রীদের যে আওয়াজ, মুনিরের যে আওয়াজ, ওগুলো সমস্ত প্রলাপ, পাগলে প্রলাপ বকে, ওরা পাকিস্তানিরা প্রলাপ বকছে। তবে আমি একটা জিনিস আপনাকে বলবো, আমি আপনার প্রোগ্রামে শুনছিলাম, আমার আগেকার বক্তারাও বলছিলেন, আপনিও বলছিলেন, সেখানে একটা জিনিস বুঝুন, যুদ্ধ কিন্তু দেশে বা জায়গাতে, যে এরিয়াতে যুদ্ধটা হবে, সেখানে কিন্তু শান্তি তো ফিরে আনবে না। তো শান্তি ফিরিয়ে আনতে আমাদের দরকার যুদ্ধ ছাড়া যদি আমরা মীমাংসাটা করতে পারি, তার জন্য ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ, তার জন্য জিওপলিটিক্যাল অ্যাপ্রোচ, তার জন্য অন্যান্য দেশের অ্যাপ্রোচ, সেগুলো নিয়ে আমাদের চলতে হয়। এবং এখানে আমি বলবো যে কারেন্ট নরেন্দ্র মোদী সরকার যে রিস্ট্রেন্টটা দেখাচ্ছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং সেখানে
আমাদের হোম মিনিস্টারও বলে দিয়েছেন, যারা এসে এখানে আমাদের 26 জন লোককে মেরে চলে গেছে তারা পার পাবে না, তারা গিয়ে তাল মারবো এবং ঘরে ঢুকে মারবো, এবং ঘরে ঢুকে মারতে পারি সেটা আমরা দেখিয়েও দিয়েছি, এবং আরো আমাদের পাওয়ার বেড়েছে, আমরা মারতে পারবো। কিন্তু এইখানে এইটা সবার বোঝা উচিত যে হঠাৎ করে সবাই অপোজিশন থেকে, আমি পলিটিক্যাল লোক নই, কিন্তু আমি চাইবো না যে সবাই প্রেসার দিয়ে, যাদের দেখুন যারা ডিপ স্টেট, যারা মারণাস্ত্র তৈরি করে যে সমস্ত দেশ, তারা তো চাইবে আমরা যুদ্ধে যাই, কারণ আমরা পয়সা খরচ করে মারণাস্ত্র কিনি, কিন্তু যুদ্ধ কি একটা মীমাংসা আনতে পারে? আমাদেরও তো অনেক পয়সার দিক থেকে, বাকি দিক থেকে আমাদের প্রগতি রুখে যাবে, তো সেইটা কাম্য নয়। অথচ আমি একটা ফুল ফ্লেজেড ওয়ারের কথা বলছি, আমরা ফুল ফ্লেজেড ওয়ারে যাব না, কিন্তু যারা এই অবস্থার জন্য দায়ী, যারা এই মানে নৃশংসভাবে, নির্মমভাবে এদের মানে জাত পুছে, মানে কিভাবে তোমার কি ধর্ম সেটা পুছে জিজ্ঞেস করে মেরেছে, তার একটা এটা চুম্বকের মতো টানা কি তুমি যুদ্ধতে এসো। পাকিস্তান ভয়ে আছে, কিন্তু পাকিস্তানকে কিছু মদত দেওয়ার কিছু লোকও আছে, এবং এটাই ওদের ব্যবসা, এটাই ওদের ন্যাশনাল, এখন আমি বলবো এটা ওদের পলিসি, এবং সেই নিয়ে ওরা থাক। ওখানে সমস্ত জায়গায় আপনি দেখুন মিলিটারি ছিল অলওয়েজ আমাদের পাকিস্তানে হাবি, এবং আজকেও সেটাই আছে, পলিটিক্যাল ফোর্সটা হাবি নেই। তো সেই জন্য আমরা ওদেরকে ডাইরেক্ট অল আউট যুদ্ধতে না এনে কিছু স্ট্র্যাটেজিক টার্গেটে আমরা ওদের মারতে পারি। ওদের যে আর্ম ফোর্সেসের যেগুলো ডিপো আছে সেগুলোকে আমরা ধ্বংস করতে পারি, ওদের যে জঙ্গি তৈরি করার ফ্যাক্টরি গুলো আছে। দেখুন, মনে করুন আমি আপনাকে 2003-এ, 1 মিনিট, হ্যাঁ 2003-এ বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন আমাদের বেঙ্গলের মুখ্যমন্ত্রী। উনি একটা খুব বিস্ফোরক একটা মন্তব্য করেছিলেন, এবং তাতে পার্টির ভেতরেও বাইরেও ওর অনেক একটু সমালোচনাতেও যেতে হয়। এবং কিন্তু তৎকালীন যে আমাদের হোম মিনিস্টার ছিলেন LK আডবাণীজি, উনি ওনাকে ডেকে প্রশংসা করেছিলেন, ওনার সঙ্গে মিটিং করেছিলেন। বুদ্ধদেববাবু কি বলেছিলেন যে ইন্দো বাংলাদেশ বর্ডারে পাকিস্তানের মদতে, ISI এর মদতে র্যাডিক্যালসরা 6,000 মতো মাদ্রাসা চালায়। এই মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিগুলোকে বন্ধ করা দরকার। তো ইন্ডিয়া এখন আমাদের কাছে এইগুলো ওপেন জিনিস আছে, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা তিক্ত হয়ে গেছে, এবং এখনকার আমাদের যা গোয়েন্দা সূত্রে খবর আসছে যে সেন্ট মার্টিন ইজ অলমোস্ট আউট অফ হ্যান্ড অফ বাংলাদেশ, এবং সেখানেও কিছু হালচাল আমরা দেখেছি। এই সমস্ত মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো নেই। তবে আমি আগের শোতে আপনার থ্রু দিয়ে অ্যাপিল করেছি বাংলাদেশের লোকজনকেও যে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড কোনটা আপনাদের পক্ষে ভালো, কারা আপনাদের পক্ষে ভালো, এবং তাদেরকে নিয়ে আপনাদের চলা উচিত। আপনি ঠিক যে কথাটা বললেন রঞ্জন বাবু, এই যে কারা আপনাদের জন্য ভালো, এবার আপনাকে মানে আপনার এই যে সম্ভাবনা এবং স্বপ্ন যে বাংলাদেশের সঙ্গে মিত্রতা, প্রেম, সৌহার্দ্য, সম্প্রীতির সম্পর্ক থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে প্রতিবন্ধক পরিস্থিতি তৈরি করছে ALM ফজলুর রহমানের মতো মানুষ। কি করেছেন তারা একটা বিরতির পরে সামনে আনবো, এবং তারপর আমাদের সঙ্গে বাংলাদেশের গেস্ট মোহাম্মদ আনোয়ার হোসেন রয়েছেন, আমার পূর্ব পরিচিত। বাংলাদেশ ইস্যুতে বহুবার আমরা আনোয়ারকে পেয়েছি আমাদের সঙ্গে। আনোয়ার, আবারও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে, এবং আমি বিরতির পর ফিরে ALM ফজলুর রহমান ক্রমাগত কি বলেছেন সেটা শোনাবো, এবং কেই ফজলুর রহমান যার সঙ্গে হাতে হাত ধরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস দাঁড়িয়ে রয়েছেন, তারও ছবি আমাদের কাছে আছে, দেখাবো, ব্যাখ্যা করবেন মোহাম্মদ আনোয়ার হোসেন। সঙ্গে থাকুন। বাঙালি এইভাবে বলে হাত নেড়ে ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তার হাত কেটে দেওয়া উচিত। ইন্ডিয়াকে কোনো ছাড় দেওয়া হবে না, আমাদের সরকার দেয়। আজকে দেখে ডক্টর ইউনুস এই যে এতগুলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশের ভারত থেকে নিয়ে এসে এখানে বলতেছে যে ভিসা এখানে আনতে হবে। আরে ভাই, আমাদের তো উনি বলেই দিয়েছেন যে ভাই সব খুলে দিয়েছে আমাদের জন্য তো উনি তো বুকের সাথে খুলে দিয়েছেন। ভারতের সঙ্গে কোনো কেনাকাটা নাই, কোনো যোগাযোগ নাই। দরকার হলে ভারত আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যতটুকু যোগাযোগ করবে আমরা অতটুকু করবো। আর্মিতে একটা কথা আছে, বি রুথলেস বাট ডোন্ট বি ক্রুয়েল। রুথলেস। আমরা এখানে 18 কোটি মুসলমান, পাকিস্তানে প্রায় 30 কোটি মুসলমান, ভারতকে ভয় পাবো কেন? শুধু টেম্পারমেন্টটা বুঝুন। আমাদের এখানে 18 কোটি, পাকিস্তানে 30 কোটি, মোট মিলিয়ে 48 কোটি আমরা মুসলমান। সেনাবাহিনী ফাইনি দেখার দরকার নেই, আমরা মুসলমান। সেনাবাহিনীর কাজ লড়াই করা। আমি বলবো যে আমি লড়াইতে যাব, মনিদা বলবে আমি স্টেনগান নিয়ে যুদ্ধে যাব, বলবে না।
কারা যাবে আমাদের আর্মি, তারা ডিগনিফাইড, তারা ট্রেইনড এবং দেশের প্রতি তারা 100% কমিটেড। প্রাণ দিতে ভারতীয় আর্মি ভয় পায় না। এই ভদ্রলোকের এই বাইটগুলো শোনালাম আগের। আজকে উনি কি পোস্ট করেছে একবার দেখাই আপনাদেরকে, দেখুন দেখুন, আমি পুরো পোস্টটা একবার দেখাই। এই ভদ্রলোক ALM ফজলুর রহমান কি পোস্ট করেছে? ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে 7 রাজ্য দখল করে নেওয়া। বুঝুন, এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। অদ্ভুত, বুঝতে পারছেন? এ হচ্ছে বাংলাদেশের মানুষের মানসিকতা। আচ্ছা, এই ALM ফজলুর রহমান কি সাধারণ একজন লেম্যান, মানে আমার মতো একজন মানুষ, সাধারণ মানুষ? দেখুন সেই ছবি প্রমাণ করবে। ফজলুর রহমানের ছবি দেখাবো দুটো পর পর। এই হচ্ছে ফজলুর রহমান, ইউনূসের সঙ্গে হাত ধরে সাক্ষাৎ। মোহাম্মদ ইউনূস দেখুন একেবারে দ্বিপাক্ষিক বৈঠকের মতো বসে আলোচনা করছে ফজলুর রহমান। আচ্ছা, কে ফজলুর রহমান? যে বাংলাদেশে সেনাবাহিনীতে একসময় কর্মরত ছিলেন। আমি চলে যাব সরাসরি মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে, যে সত্যি এই যে বাংলাদেশের সঙ্গে মিত্রতার কথা আমরা এতদিন ভেবে এসেছিলাম, এটা পুরো মিথ্যা ছিল? বা এই যে বাংলাদেশে থাকা এই ধরনের মানুষের সংখ্যা কত, যারা পাকিস্তান মনস্ক, নাকি এরা ISI দ্বারা বুস্টেড? সঞ্চালক, উপস্থিত আমার সহ আলোচক বৃন্দ, সবাইকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, কুশলে রয়েছেন। যদিও আজকে একটি যুদ্ধ দামামা চলছে পাকিস্তান ভারতকে কেন্দ্র করে, বিশেষ করে কাশ্মীরের পেহেলগামকে অঞ্চলকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী হামলা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী হামলাকে সমর্থন করি না। আজকে কথা উঠেছে যে বাংলাদেশে একজন সাবেক সেনাপ্রধান ALM ফজলুর রহমানের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে, এই বিতর্কিত মন্তব্য আসলে তিনি একজন রাষ্ট্রের, যদিও তাকে বলা হয়েছে যে তিনি অন্তর্বর্তী সরকারের খুবই কুশীলব অথবা খুবই কাছের মানুষ, কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু তাদের প্রেস নোটে বিশেষ করে শফিকুল আলম কিন্তু বলেছেন যে তিনি এটি তার ব্যক্তিগত বক্তব্য, এবং বাংলাদেশ সরকার বিশেষ করে অন্তর্বর্তী সরকার কোন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। সাইড বাই সাইড আমাদের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন অত্যন্ত চমৎকার আপনাকে প্রশ্ন করি, আপনি কি ওনার বক্তব্যের নিন্দা করেন? আপনি কি মনে করেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে যারা বাংলাদেশে পাকিস্তানি রয়েছে, বিতর্কিত বক্তব্য? না, বিতর্কিত বক্তব্য বললে অনেক আইদার রাইট সাইড রং সাইড অনেক কিছু থাকে, বিতর্কের অবসান যুক্তি দিয়ে হতেই পারে। আমার কথা আনোয়ার, এটা আমাকে বলতে হবে যে আপনি কি এই পাকিস্তান প্রেম এবং ভারত বিদ্বেষ, আপনাকে বলতে হবে যে আপনি তীব্র নিন্দা করেন কিনা এই কথা। বিতর্কিত মন্তব্য কথাটা ঠিক নয়। দেখুন, আমি নিন্দা করি কিনা সেটি আমি বক্তব্য দিচ্ছি, কিন্তু আমি আপনাকে একটু পরিষ্কারভাবে বলতে চাই, এই পরিষ্কারভাবে হ্যাঁ বানাতে সব থেকে পরিষ্কার, হ্যাঁ না পরিষ্কার, এর থেকে আর পরিষ্কার কি হবে? আমি বলছি যে ভারতের সেনা প্রধানও কিন্তু বাংলাদেশের নির্বাচন বিষয়ে মন্তব্য করেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন বিষয়ে মন্তব্য করা আর বাংলাদেশ দখল করে নেওয়া দুটো কি এক? আমি কখনোই প্রত্যেকটি অকুপেশনের বিরুদ্ধে কোনো দেশ, ইভেন ভারতও যদি পাকিস্তানকে দখল করার কোনো ষড়যন্ত্র করে সেটিরও বিপক্ষে আমি। কারণ হচ্ছে প্রত্যেক দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি কথা বলেছিলেন, মাতা, মাতৃভূমি এবং মাতৃভাষা প্রত্যেক মানুষের পরম শ্রদ্ধার বস্তু। সুতরাং যিনি ভারতীয় তিনি ভারতের অখণ্ড স্বাধীনতা বিশ্বাসী হবেন, যিনি তিনি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী হবেন, এবং তিনি যদি ভারতের কোনো অঞ্চল দখল করতে বলেন সেক্ষেত্রে আমি তার এই মন্তব্যের বিরুদ্ধে অবস্থান। কিন্তু যে দেশ টেরোরিজমের জন্ম দিচ্ছে, যে দেশে হাফিজ সঈদের মতো লোকেরা থাকছে, যে দেশে ওই তালিবানের প্রধান, কি নামটা, তালিবানি প্রধান যে দেশে থাকছে, আল কায়দা প্রধান যে দেশের মাটিতে পাওয়া যাচ্ছে, আমেরিকা তাকে মাটিতে নেমে খুন করছে, মানে তাকে মারছে, সবটাই পাকিস্তানের মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি বলছেন যে পাকিস্তানের বিরুদ্ধে কিছু করলে আপনি তার নিন্দা করবেন। কিন্তু অদ্ভুত বিষয়, লাদেনকে পাওয়া গেল কোথায়? লাদেনকে পাওয়া গেল পাকিস্তানের সেনা ছাউনির পাশে। তাও বলবেন আপনি পাকিস্তান হচ্ছে সৎ,
পাকিস্তান এই শান্তিপ্রিয় হামাস পাওয়া গেছে তো জৈশ মোহাম্মদের অফিসে, জৈশ মোহাম্মদের অফিসে হামাসের নেতা এসেছে। তাও আপনার বলতে কষ্ট হচ্ছে যে পাকিস্তানকে মেরে গুড়িয়ে দাও। এই পাকিস্তান বাংলাদেশিদের রক্ত খেয়েছিল, তাদের বিরুদ্ধে আপনি আজকে কথা বলতে পারছেন না। বুঝুন কি টানটা কোথায়, নারীর টানটা কোথায় বুঝুন তাহলে একবার। নারীর টান নাই, আমি আপনাকে আবারও বলি, আমি আপনাকে প্রতি সম্মান রেখেই বলছি, বাংলাদেশ প্রত্যেকটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করে। এখন একজন সাবেক সেনাপ্রধান তার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে এটি কোনো রাষ্ট্রীয় বক্তব্য নয়, সুতরাং আমরা এটিকে উপেক্ষা করতেই পারি। পাশাপাশি আপনি যদি দেখেন যে সাবেক আপনাদের পররাষ্ট্র সচিব বিনা সিকরি তিনি কি বলেছেন, জুলাই বিপ্লবকে তিনি বলেছেন মৌলবাদীদের অভ্যুত্থান, কিন্তু তিনি কিন্তু এই বিতর্কিত মন্তব্য করেছেন। পাশাপাশি দেখুন আপনাদের একজন বিজেপি নেতা তিনি কিন্তু বাংলাদেশ সীমান্ত পর্যন্ত চলে মৌলবাদী শব্দটা কি আপনাদের কাছে নেগেটিভ ওয়ার্ড? মৌলবাদী শব্দটা কি নেগেটিভ ওয়ার্ড? যারা মৌলবাদে বিশ্বাসী তারাই তো মৌলবাদী, তার মানে কি মৌলবাদীরা জঙ্গি আপনি তাই বলছেন? সারাদিন তিনি মলম বিক্রেতার মতো সাংবাদিকতা করছেন, যেটি আমাদের জন্য খুবই লজ্জাকর এবং সাংবাদিকতা জগতে এটির জন্য আপনারা নিন্দা প্রস্তাব আনা দরকার এই রিপাবলিক বাংলা সেই ময়ূক রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে। সুতরাং এখানে প্রত্যেকটি মানুষ ব্যক্তিগতভাবে মন্তব্য করতেই পারে। একজন সেনা প্রধান করেছেন, সোজা কথা, চিন্ময়ানন্দকে তোমরা অ্যারেস্ট করলে তাহলে এনাকে কেন অ্যারেস্ট করবে না? তাহলে চিন্ময়ানন্দ বেশি দোষী না এ বেশি দোষী? ক্লিয়ার করো ভাই, সময় বেশি নেই, ক্লিয়ার কাট কথা। চিন্ময়ানন্দ তো ভাষণই দিয়েছিল, সে তো অস্ত্র নিয়ে মেশিন গান নিয়ে রাস্তায় নামেনি, তাকে তোমরা তোমার দেশের বিরুদ্ধে গেছিল বলে অ্যারেস্ট করে 6 মাস ধরে জেলে রেখেছো। এর ভাষণটা কি সে থেকে গুরুতর অপরাধ কি? ক্লিয়ার, একদম ক্লিয়ার কাট কোশ্চেন। এদিকে ঘোরাবে না, সোজা রাস্তা হাওয়ে গাড়ি চালাও, ডেস্টিনেশনে পৌঁছাও। 1971 সালে ইন্দিরা গান্ধী যখন আপনাদের দেশকে স্বাধীন করেছিল পাকিস্তানের থেকে, আজকে পাকিস্তানের হয়ে গান গাওয়ার জন্য, আজকে গান গাওয়ার জন্য পাকিস্তানের হয়ে ভারতবর্ষের বিরুদ্ধে, এটা কোনো বাংলাদেশি মানেই না। 1971 তো বলেছে যে আমরা বিশ্বাস করি বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একজন। আচ্ছা একটু আমি এখন এই মুহূর্তে আরেকটা বড় খবর দেখিয়ে দিই আপনাদেরকে। একজন পাক রেঞ্জার্স লুকিয়ে সীমানা পার করছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণ আগের খবর, একজন পাক রেঞ্জার্স, কড়া জবাব ভারতের। পাক রেঞ্জার্স লুকিয়ে ভারতে প্রবেশ করতে যাওয়ার সময় বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে গ্রেপ্তার হয়। কাশ্মীর থেকে এই খবর আমাদের আসছে এখন, মানে এই মুহূর্তের লেটেস্ট। পাক জওয়ান, তার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ, তাকে গ্রেপ্তার করে। পাকিস্তানের সীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ার পর গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আবদুল্লাহ নামক এই পাকিস্তানি জওয়ানকে। আমি জানি মোহাম্মদ আনোয়ারের পক্ষে বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা করার ক্ষমতা হবে না। অদ্ভুত ব্যাপার, এই পাকিস্তান যখন 1971-এর লড়াই বাংকারের মধ্যে বাংলাদেশি রমণীদের বনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছিল, এই পাকিস্তান যে তখন তো পূর্ব পাকিস্তান ছিল। অদ্ভুত ব্যাপার। আমি রঞ্জন মুখার্জি, রঞ্জন বাবু কিছু বলতে চাইছিলেন? আমি দুটো জিনিস বলতে চাই। ভদ্রলোককে, বাংলাদেশি আনোয়ার সাহেবকে বিপদে ফেলে লাভ নেই। এই শো এর মাধ্যমে যদি কিছু বলে দেন, ওনার হয়তো ঘরে একটা বিপদ হতে পারে। আমি তো সেই জন্য কিছু বললাম। নাম্বার 2, আমি এই জিনিসটাও বলতে চাই, আমি বারবার এটা বলি, আমরা একটু বেশি বলে ফেলি। আমার একজন বক্তা, আমি আপনার সাথেই বলছেন, ইন্দিরা গান্ধী 71-এ বাংলাদেশ ক্রিয়েট করেছিল। আরে বাংলাদেশ ক্রিয়েট করেছিল বাংলাদেশের লোকেরা নিজেরা, মুক্তি বাহিনী ক্রিয়েট করেছে নিজেদের বাংলাদেশ। ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল এবং যখন শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানে ইলেকশনে জেতার পরেও বসতে দেওয়া হলো না এবং জবরদস্তি উর্দু চাপানো হলো, তখন তিনি স্টার্ট করলেন একটা মুভমেন্ট এবং ইন্দিরা গান্ধী ধরেছিল দাদা। বেশ, আজকে আর হাতে সময় নেই, আজকে হাতে আর সময় নেই, শেষ করতে হবে। সুস্মিতাদি, শেষ করব। আমি সবাইকে ধন্যবাদ জানাবো এই মুহূর্তে। সুস্মিতাদি, মণিকাঞ্চন দা, আমি ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে থাকা মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশে আমাদের প্রতিনিধি, বুড়শিব দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন, রঞ্জন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব। তবে যুদ্ধের প্রতিটি আপডেট, যদি যুদ্ধ হয়, লেটেস্ট আপডেট, সম্ভাবনার কথা, ট্রায়ালের কথা, সবটাই আপনাদেরকে দেখাবো।